তোমাকে দোষ স্বীকার করিতেও বলি নাই, অস্বীকার করিতেও বলি নাই, তবে ক্ষমা চাইয়া সাধু হইতে আসিয়াছ কেন? বিনোদিনী, তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলিবে না? মাথায় করিয়া রাখিব, ভালোবাসা আমি জন্মানো অবধি এত বেশি পাই নাই যে চাই না বলিয়া ফিরাইয়া দিতে পারি। সেদিন রাত্রি জাগরণ ও প্রবল আবেগের পরে সকালবেলায় মহেন্দ্রের শরীর ও মনে একটা অবসাদের সৃষ্টি হইয়াছিল। তখন ফাল্গুনের মাঝামাঝি গরম পড়িতে আরম্ভ করিয়াছে। মহেন্দ্র অন্যদিন সকালে তাহার শয়ন গৃহের কোণে টেবিলে বই লইয়া বসিত, কিন্তু আজকে নিচের বিছানায় তাকিয়াই হেলান দিয়া পড়িল। দেখিতে দেখিতে বেলা হইয়া যায়, কিন্তু মহেন্দ্র স্নানে গেল না। রাস্তা দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যাইতেছে, পথে আপিসের গাড়ির শব্দের বিরাম নাই। মহেন্দ্র এক মনে কি সব ভাবিতে লাগিল, কিন্তু এমন সময় বিনোদিনী আসিয়া বলিয়া উঠিল, ঠাকুরপো, তোমার আজকে হলো কি? স্নানে যাবে না? এইদিকে খাবার যে প্রস্তুত। ও কি ভাই, শুইয়া আছো যে? অসুখ করিয়াছে? মাথা ধরিয়াছে? এই বলিয়া বিনোদিনী কাছে আসিয়া মহেন্দ্রের কপালে হাত দিল। মহেন্দ্র অর্ধেক চোখ বুঝিয়া চরিত কণ্ঠে বলিল, আজকের শরীরটা তেমন ভালো নাই, আজ আর স্নান করিব না। বিনোদিনী তখন কহিল, আচ্ছা, স্নান না করো তো দুটোখানি খাইয়া নাও। এই বলিয়াই বিনোদিনী পীড়াপিড়ি করিয়া মহেন্দ্রকে ভোজন স্থানে লইয়া গেল এবং যত্নের সহিত তাহাকে অনুরোধ করিয়া আহারও করাইল। আহারের পর মহেন্দ্র পুনরায় নিচের বিছানায় আসিয়া শুইলে বিনোদিনী শিউরে বসিয়া ধীরে ধীরে তাহার মাথা টিপিয়া দিতে লাগিল। মহেন্দ্র তখন বলিল, ভাই বালি, এখনো তো তোমার খাওয়া হয় নাই, তুমি খাইতে যাও। বিনোদিনী কিন্তু গেল না। অলস মধ্যাহ্নের উত্তপ্ত হাওয়ায় ঘরের পর্দা উড়িতে লাগিল এবং প্রাচীরের কাছে কম্পমান নারিকেল গাছের অর্থহীন মর্মশব্দ ঘরের মধ্যে প্রবেশ করিতে লাগিল। মহেন্দ্রের হৃৎপিণ্ড ক্রমশই দ্রুততর তালে নাচিতে লাগিল এবং বিনোদিনীর ঘন ঘন নিঃশ্বাস সেই তালে মহেন্দ্রের কপালের চুলগুলি কাঁপাইতে থাকিল। কাহারও কণ্ঠ দিয়া একটি কথাও বাহির হইল না। মহেন্দ্র মনে মনে ভাবিতে লাগিল, এই অসীম বিশ্ব সংসারের প্রবল প্রবাহের মধ্যে ভাসিয়া চলিয়াছি। তরণী ক্ষণকালের জন্য কখন কোথায় থেকে তাহাতে কাহার কি আসে চাই এবং কতদিনের জন্যই বা যাই আসে। শিউরের কাছে বসিয়া কপালে হাত বোলাইতে বোলাইতে বিহবল যৌবনের গুরুভারে ধীরে ধীরে বিনোদিনীর মাথা নত হইয়া আসিতেছিল। অবশেষে তাহার কেশাগ্রভার মহেন্দ্রের কপালে স্পর্শ করিল। বাতাসে আন্দোলিত সেই কেশচ্ছাদের কম্পিত মৃদু স্পর্শে তাহার সমস্ত শরীর বারংবার কাঁপিয়া উঠিল এবং হঠাৎই যেন নিঃশ্বাস তাহার বুকের কাছে অবরুদ্ধ হইয়া বাহির হইবার পথ পাইল না। ধরপড় করিয়া উঠিয়া বসিয়া মহেন্দ্র কহিল, না, আমার কালেজ আছে, আমি যাই। এই বলিয়া বিনোদিনীর মুখের দিকে না চাহিয়াই দাঁড়াইয়া উঠিল। বিনোদিনী তৎক্ষণাৎ কহিল, আহা, ব্যস্ত হইও না, আমি তোমার কাপড়খানা আনিয়া দিই। এই বলিয়া মহেন্দ্রের কালেজের কাপড় বাহির করিয়া আনিল। মহেন্দ্র তাড়াতাড়ি কালেজে চলিয়া গেল, কিন্তু সেখানে কিছুতেই স্থির থাকিতে পারিল না। পড়াশোনায় মন দিতে অনেকক্ষণ বৃথা চেষ্টা করিয়া সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল মহেন্দ্র। মহেন্দ্র তার ঘরে ঢুকিয়া দেখিল বিনোদিনী বুকের তলায় বালিশ টানিয়া লইয়া নিচের বিছানায় উপুর হইয়া কি একটা বই পড়িতেছে। রাশিকৃত কালো চুল পিঠের উপর ছড়ানো তাহার। বোধ হয় মহেন্দ্রের জুতার শব্দ সে পায় নাই। মহেন্দ্র তখন আস্তে আস্তে পা টিপিয়া কাছে আসিয়া দাঁড়াইল। শুনিতে পাইল পড়িতে পড়িতে বিনোদিনী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্র তখন কহিল, ওগো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের বাজে খরচ করিও না, কি পড়া হইতেছে? বিনোদিনী তখনই ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া তাড়াতাড়ি বইখানা অঞ্চলের মধ্যে লুকাইয়া ফেলিল।
মহেন্দ্র কাড়িয়া দেখিবার চেষ্টাও করিতে লাগিল। অনেকক্ষণ হাতাহাতি কাড়াকাড়ির পর পরাভূত বিনোদিনীর অঞ্চল হইতে মহেন্দ্র বইখানি ছিনিয়া লইল। দেখিল বৃষবৃক্ষ। বিনোদিনী ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাগ করিয়া মুখ ফিরাইয়া লইয়া চুপ করিয়া বসিয়া রহিল। এইদিকে মহেন্দ্রের বক্ষস্থল তোলপাড় করিতেছিল। অনেক চেষ্টায় সে হাসিয়া কহিল, ছি ছি, বড় ফাঁকি দিলে। আমি ভাবিয়াছিলাম খুব একটা গোপনীয় কিছু হইবে, এত কাড়াকাড়ি করিয়া শেষকালে কিনা বৃষবৃক্ষ বাহির হইয়া পড়িল। বিনোদিনী তখন কহিল, আমার আবার গোপনীয় কি থাকিতে পারে শুনি? মহেন্দ্র তখন বলিয়া ফেলিল, এই মনে করো যদি বিহারীর কাছ হইতে কোনো চিঠি আসিত। নিমেষের মধ্যে বিনোদিনীর চোখ বিদ্যুতের মতো জ্বলিয়া উঠিল। মুহূর্তে প্রজ্বলিত অগ্নিশিখার মতো বিনোদিনী উঠিয়া দাঁড়াইল। মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, মাপ করো, আমার পরিহাস মাপ করো। বিনোদিনী সবেগে হাত ছিনিয়া লইয়া কহিল, পরিহাস করিতেছ কাহাকে? যদি তাহার সঙ্গে বন্ধুত্ব করিবার যোগ্য হইতে তবে তাহাকে পরিহাস করিলে সহ্য করিতাম। তোমার ছোট মন, বন্ধুত্ব করিবার শক্তি নাই, অথচ ঠাট্টা। বিনোদিনী চলিয়া যাইতে উদ্যত হইবা মাত্র মহেন্দ্র দুই হাতে তাহার পা বেষ্টন করিয়া বাধা দিল। এমন সময় সম্মুখে এক ছায়া পড়িল। মহেন্দ্র বিনোদিনীর পা ছাড়িয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল বিহারী আসিয়াছে। বিহারীর স্থির দৃষ্টিপাতে উভয়কে দগ্ধ করিয়া শান্ত ধীর স্বরে কহিল, অত্যন্ত অসময়ে আসিয়া উপস্থিত হইয়াছি, কিন্তু বেশিক্ষণ থাকিব না। একটা কথা বলিতে আসিয়াছিলাম। আমি কাশী গিয়েছিলাম, জানিতাম না যে সেখানে বৌঠান আছেন। না জানিয়া তাহার কাছে অপরাধী হইয়াছি। তাহার কাছে ক্ষমা চাইবার অবসর নাই, তাই তোমার কাছে ক্ষমা চাহিতে আসিয়াছি। আমার মনে জ্ঞানে অজ্ঞানে যদি কখনো কোনো পাপ স্পর্শ করিয়া থাকে, সেজন্য তাহাকে যেন কখনো কোনো দুঃখ সহ্য করিতে না হয়। তোমার কাছে আমার এই প্রার্থনা। বিহারীর কাছে দুর্বলতা হঠাৎই প্রকাশ পাইল বলিয়াই মহেন্দ্রের মনটা যেন জ্বলিয়া উঠিল। তখন তাহার উদার্যের সময় নহে। মহেন্দ্র তখন একটু হাসিয়া কহিল, ঠাকুর ঘরে কলা খাইবার যে গল্প আছে তোমার ঠিক তাই দেখিতেছি। তোমাকে দোষ স্বীকার করিতেও বলি নাই, অস্বীকার করিতেও বলি নাই, তবে ক্ষমা চাইয়া সাধু হইতে আসিয়াছ কেন? বিহারী কাঠের পুতুলের মতো কিছুক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়াই রহিল। তারপরে যখন কথা বলিবার প্রবল চেষ্টায় তাহার ঠোঁট কাঁপিতে লাগিল, তখন বিনোদিনী বলিয়া উঠিল, বিহারী ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিও না, কিছুই বলিও না। ওই লোকটি যাহা মুখে আনিল তাহাতে উহারি মুখে কলঙ্ক লাগিয়া রহিল। সেই কলঙ্ক তোমাকে স্পর্শ পর্যন্ত করে নাই। বিনোদিনীর কথা বিহারীর কানে প্রবেশ করিল কিনা সন্দেহ। মহেন্দ্রের ঘরের সম্মুখ হইতে ফিরিয়া সিঁড়ি দিয়া নামিয়া যাইতে লাগিল। বিনোদিনী তখন তাহার পশ্চাতে গিয়া কহিল, বিহারী ঠাকুরপো, আমাকে কি তোমার কিছু বলারই নাই? যদি তিরস্কারের কিছু থাকে তবে তিরস্কারই করো। বিহারী যখন কোনো উত্তর না করিয়া চলিতে লাগিল, বিনোদিনী তখন তাহার সম্মুখে আসিয়া দুই হাতে তাহার দক্ষিণ হাত চাপিয়া ধরিল। বিহারী তখন অপরিসীম ঘৃণার সহিত তাহাকে ঠেলিয়া দিয়া চলিয়া গেল। সেই আঘাতে বিনোদিনী যে পড়িয়া গেল তাহা সে জানিতেও পারিল না। পতন শব্দ শুনিয়াই মহেন্দ্র ঘর হইতে ছুটিয়া আসিল। দেখিল বিনোদিনীর বাম হাতের কনুইয়ের কাছে কাটিয়া রক্ত পড়িতেছে। মহেন্দ্র তখন কহিল, ইস, এ যে অনেকটা কাটিয়া গিয়াছে। বলিয়াই তৎক্ষণাৎ নিজের পাতলা জামা খানিকটা টানিয়া ছিঁড়িয়া ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধিতে প্রস্তুত হইল। বিনোদিনী তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া কহিল, না না, কিছুই করিও না, রক্ত পড়িতে দাও। মহেন্দ্র তখন কহিল, বাঁধিয়া একটা ঔষধ দিতেছি, তাহা হইলে আর ব্যথা হইবে না, সারিয়া যাইবে। বিনোদিনী সরিয়া গিয়া কহিল, আমি তো ব্যথা সারাইতে চাই না, এ কাটা আমার থাক। মহেন্দ্র কহিল,
আজকে অধীর হইয়া তোমাকে আমি লোকের সামনে অপদস্থ করিয়াছি, আমাকে মাপ করিতে পারিবে কি? বিনোদিনী কহিল, মাপ? কিসের জন্যে? বেশ করিয়াছ। আমি কি লোককে ভয় করি? আমি কাহকেও মানি না। যাহারা আঘাত করিয়া ফেলিয়া চলিয়া যাই, তাহারাই কি আমার সব? আর যাহারা আমাকে পায়ে ধরিয়া টানিতে রাখিতে চাই, তাহারা আমার কেহই নহে। মহেন্দ্র উন্মত্ত হইয়া গদগদ কণ্ঠে বলিয়া উঠিল, বিনোদিনী, তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলিবে না? বিনোদিনী তখন কহিল, মাথায় করিয়া রাখিব। ভালোবাসা আমি জন্মানো অবধি এত বেশি পাই নাই যে চাই না বলিয়া ফিরাইয়া দিতে পারি। মহেন্দ্র তখন দুই হাতে বিনোদিনীর দুই হাত ধরিয়া কহিল, তবে এসো আমার ঘরে। তোমাকে আজকে আমি ব্যথা দিয়াছি, তুমিও আমাকে ব্যথা দিয়া চলিয়া আসিয়াছ। যতক্ষণ তাহা একেবারে মুছিয়া না যাই, ততক্ষণ আমার খাইয়া শুইয়া কিছুতে সুখ নাই। বিনোদিনী তখন কহিল, আজ নয়, আজ আমাকে ছাড়িয়া দাও। যদি তোমাকে দুঃখ দিয়া থাকি, মাপ করো। তুমিও তাহলে আমাকে মাপ করো, নহিলে আমি রাত্রে ঘুমাইতে পারিব না। বেশ, মাপ করিলাম। বিনোদিনী সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেলে মহেন্দ্র ধীরে ধীরে সিঁড়ি দিয়া ওপরে উঠিয়া ছাদে বেড়াইতে লাগিল। বিহারীর কাছে হঠাৎই আজ মহেন্দ্র ধরা পড়িয়াছে। ইহাতে তাহার মনে একটা মুক্তির আনন্দ উপস্থিত হইল। লোকচুরির যে একটা ঘৃণতা আছে, একজনের কাছে প্রকাশ হইয়াই যেন তাহার অনেকটা দূর হইল। মহেন্দ্র মনে মনে কহিল, আমি নিজেকে ভালো বলিয়া মিথ্যা করিয়া আর চালাইতে চাহি না, কিন্তু আমি যে ভালোবাসি সে কথা মিথ্যা নহে। নিজের ভালোবাসার গৌরবে তাহার স্পর্ধা এতই বাড়িয়া উঠিল যে নিজেকে মন্দ বলিয়া সে আপন মনে উত্তপ্ত ভাবে গর্ব করিতে লাগিল। মহেন্দ্র মনে মনে ভাবিল, যে আমাকে যতই মন্দ মনে করুক, আমি কিন্তু ভালোবাসি। বলিয়াই বিনোদিনীর মানুষ মূর্তিকে দিয়া মহেন্দ্র সমস্ত আকাশ, সমস্ত সংসার, সমস্ত কর্তব্য আচ্ছন্ন করিয়া ফেলিল। বিহারী হঠাৎই আজকে আসিয়া যেন মহেন্দ্রের জীবনে ছিপিয়াটা মসিপাত্র উল্টাইয়া ভাঙিয়া ফেলিল। বিনোদিনীর কালো চোখ এবং কালো চুলের কালি দেখিতে দেখিতে বিস্তৃত হইয়া পূর্বেকার সমস্ত সাদা এবং সমস্ত লেখা লেপিয়া একাকার করিয়া দিল। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।